প্রশ্ন আসছে যে তারেক রহমান কে? আচ্ছা, তারেক রহমানও একজন নেতা, ডাক্তার শফিকুর রহমানও একজন নেতা। তারেক রহমান যেভাবে বিতর্কিত হয়েছে, ডাক্তার শফিকুর রহমান কিরকম বিতর্কিত হয়েছেন দেখাতে পারবেন? জামাত তো বিএনপি চাইতে বড় দল, এবং ডাক্তার শফিকুর রহমানের এনগেজমেন্টও তারেক রহমানের চাইতে বেশি। কিন্তু কই, ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে তো সেরকম উল্লেখযোগ্য কোনো বিতর্ক নেই। ডাক্তার শফিকুর রহমানকে তো আলু শফিক, পিয়া শফিক কিছু বলে না। আগামী নির্বাচনে ক্যাম্পিং এ নামছে দেশের সেরা শীর্ষ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। আজহারি কোন আসন থেকে নির্বাচন করবেন? ঢাকার গেন্ডারিয়া, যেই এলাকায় উনি বড় হয়েছেন সেটা, নাকি কুমিল্লা ৩? জামাতের প্রার্থী তালিকায় বিরাট চমক আসছে। বর্তমান প্রার্থীদের ৮০% পরিবর্তন হচ্ছে, থাকছে না। আপনারা যাদেরকে দেখছেন যে জামাতের প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছে, তাদের ৮০% পরিবর্তন হবে। আওয়ামী লীগ পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে দিচ্ছে। হ্যাঁ, তারেক রহমান তো আমার কথা রাখলো না, ভুট্টো সাহেবের কথা রাখিছে, মোদির কথা রাখিছে। বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই, বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি। আর আমরা কমো গোস্ত তো পেলু না, লে ঝোল খা ঝোল। বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকে যুদ্ধাপরাধের দায়ে তার ফাঁসি কার্যকর করেছিল হাসিনা সরকার। যেই ট্রাইব্যুনাল তার ফাঁসি কার্যকর করে, সেই একই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে দেয়া হয়েছে আসাদুজ্জামান খান কামালকে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছর কারাদণ্ড দেয়া হয়েছে। খেয়াল করেন, যেই ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল এই সরকারের প্রতিষ্ঠিত না, শেখ হাসিনার প্রতিষ্ঠিত। ওরা এটা ভাঙতেই চায়, ওটা রাখতে চায় না। এখন কথা হয়েছে এটা তো ভাঙতে দেওয়া যায় না। এটা যদি এখন ভাঙতে দেওয়া হয় বা ভাঙ্গা ফেলে, তাহলে তো পুলিশ হেরে যায়, আর্মি হেরে যায়। তখন এই বুদ্ধিজীবীরা এই সোশ্যাল মিডিয়াতে চিৎকার করে বলা শুরু করবে যে 32 নম্বরই বাঁচাইতে পারে না। ধানের শীষের এক ছাগলের বাচ্চার সংবাদ পাওয়া গিয়েছে শরীয়তপুরে। সে হ্যান্ডমাইক দিয়ে তার দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে, আগামী নির্বাচনে যারা ধানের শীষে ভোট দিবেন তারা সেন্টারে আসবেন। কেউ যদি মনে মনে একটি ভোট দাঁড়িপাল্লায় দিবেন স্বপ্ন দেখেন, চিন্তা করেন, তারা কেন্দ্রে আসবেন না। কেন্দ্রে আসলে কি হবে আজকে বলছি না, ভোটের দিনেই দেখতে পাবেন। বাংলা একটা কথা আছে, অবাকা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। আওয়ামী লীগের অবস্থা হচ্ছে সেই রকম। শেখ হাসিনার ফাঁসির রায় শুনে তার যে দলের অন্ধ ভক্তরা, যারা তাকে মনে প্রাণে ভালোবাসে, আবার বলতে বলতে মুখ দিয়ে রক্ত বাই করে ফেলে, তাদের কেউ কিন্তু জীবন দিতে আগায় আসলো না। আমার মায়ের জীবন বাঁচানোয় মোদী সরকারের প্রতি চিরকৃতজ্ঞ। জয় সজীব ওয়াজের জয়, একেবারে চিরকৃতজ্ঞতা প্রকাশ করে। আজহারি হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে দুইজনে মুখামুখি বসছে, একদম ফেস টু ফেস। ওইখানে আর কেউ ছিল না, দরজা বন্ধ। এই গোপন আলাপ কিসের আলামত? একটু বুঝার চেষ্টা করি আমরা, তাই না? হ্যাঁ, বুঝার চেষ্টা মানে কি ভাই? সোজাসুজি বইলা ফালাই, উনি নির্বাচন করবে, আজহারি হুজুর নির্বাচন করবে। হ্যাঁ, এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, উনি নির্বাচন করলে আমি যা খুশি হমু আমি আপনাদেরকে বুঝাইতে পারুম না। যাই হোক, উনি কোত্থেকে নির্বাচন করবে? এই গ্যান্ডেরিয়া থেকে? গ্যান্ডেরিয়ায় উনি থাকতেন, কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে, এইটা আমি জানি না। মুরাদনগরে তো ওইখানে হেভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপির, উনি কায়কোবাদ মিলন। হ্যাঁ ভাই, ভালো মানুষ, উনি আছেন। কিন্তু আজহারি হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে, আমার মনে হয় কায়কোবাদ সাহেব নির্বাচন করবে না। হ্যাঁ, করবে না ভাই। যাই হোক, এটা আমার নিজের ব্যক্তিগত কথা। আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে, যে আজহারি হুজুর নির্বাচন করলে কেমন হবে। আমি তো মনে করি ভাই এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। আর উনি যদি নির্বাচন করে পাশ করে আসে, যদি মানে কি উনি তো পাশ করবেই, পাশ করলে উনি হবেন ধর্মমন্ত্রী, নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় উনাকে দেওয়া হবে। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে। আর অঘটন তো ঘটাইবার কথা তাদের, যাদেরকে আপনারা রাজাকার বলেন, স্বাধীনতার বিপক্ষে বলেন, তাদেরই তো ঘটনার কথা। কারণ দেশকে অশান্ত করে তুলতে হবে। তারা তো বাংলাদেশ চায় নাই, কিন্তু তারা যেভাবে চাইছে আপনারা সেভাবে বাংলাদেশকে চাইতে পারেন নাই। বাংলাদেশকে যদি সেভাবেই চাইতেন, স্বাধীনতার পরে কেন এত রক্ত ঝরবে? স্বাধীনতার পরে বারবার কেন অভ্যুত্থান হবে? স্বাধীনতার পরে বাংলাদেশের টাকায় বিদেশে কেন একজনের 350 বাড়ি থাকবে? আপনারা যারা গণতন্ত্রের জন্য নির্বাচন চান, নির্বাচনই একমাত্র গণতন্ত্র। এই দেশে নির্বাচিত সরকার যে কয়টা আসছে, সব কয়টার ইতিহাসের পাতা খোলেন না ভাই, খুললেই তো বুঝতে পারবেন আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই। যার জন্য জনমনের ভিতরে একটা
একটা প্রশ্ন যাচ্ছে, হাইরে যাদেরকে আমরা স্বাধীনতার বিপক্ষে বলতাম তারাই তো আজকে স্বাধীনতা রক্ষা করতেছে। এই যে 5ই আগস্টে আমাদেরকে যে নতুন বাংলাদেশ আইনা দিল, নতুন এই জন্যই কারণ এখন যা কিছু ঘটতেছে সবই তো নতুন, তাই না? 3 বারের প্রধানমন্ত্রীর গলায় ফাঁসি, এখন ওনারা দিবে কিনা এটা নিয়ে আলোচনা। আরে ওনারা দিবে কিনা এটা পরের আলোচনা, এটা নিয়ে এখন আলোচনার সময় নাই। এটা ডক্টর ইউনূস স্যারের কাছে ছাইরা দেন, ওনার মাথায় চিন্তা আছে কিভাবে আনতে হবে, কিভাবে নরম করতে হবে ভারতকে। আরে ভাই একটা জিনিস কেন ভাবেন না, ভারত যদি শেখ হাসিনাকে আর ওই কামালকে না দেয় এখন, কারণ ওরা কিন্তু অপরাধী, ওদের রায় ঘোষণা হয়ে গেছে, এখন যদি না দেয়, যদি ওরা রাইখা দেয়, তাহলে এই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই ভালো হবে না। যতদিন পর্যন্ত ওরা রাইখা দিবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে তারা কোন রকম বন্ধুত্ব করতে পারবে না। এই ভারত তার আশেপাশে সবাইকে হারাইছে, এখন এই বাংলাদেশকে হারাবে না। এই ভারতের জনগণই প্রতিবাদ করবে, ওদের সংসদে অলরেডি ভাই প্রতিবাদ চলতেছে এই শেখ হাসিনাকে নিয়ে। আগামীতে আরো অনেক কিছু হবে, কারণ একটাই, এই শেখ হাসিনাকে তোমরা চাও নাকি বাংলাদেশের 18 কোটি মানুষ চাও? এখন দেখেন কত বড় একটা প্রশ্ন না? এখন আপনিই বলেন, আপনি যদি ভারতবাসী হন আপনার মাথার মধ্যে কি আসবে? আরে আমি একজন ফাঁসির আসামির জন্য 18 কোটি মানুষের ভালোবাসা হারাবো? এই প্রশ্ন চলে আসবে না? অনেক চমক সামনে বাকি রয়ে গেছে, অনেক চমক। আমি প্রায় বলি না যে আপনারা আগামী 4 মাস এমন কিছু দেখতে পাবেন যে আপনাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে যে আপনারা কোন দিকে যাবেন। আর যারা মনে করেন যে নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচনে কারচুপি হবে, এটা একটা পাতানো নির্বাচন হবে, এই ধরনের কথা যারা বলবে বুঝা নিয়েন তারা মনে মনে হাইরা গেছে। ওই হাইরা যাওয়ার কথাই কিন্তু ওইগুলা, ওরা কিন্তু নির্বাচনের পর ওই একই কথা বলবে যে নির্বাচন হয়েছে পাতানো নির্বাচন। এই শব্দটা মনে রাখেন, পাতানো নির্বাচন, এই কথাটাই তারা প্রচার করবে এবং এখন থেকেই প্রচার করা আরম্ভ হয়ে গেছে। তার মানে তারা এখনই বুঝা ফেলাইছে তারা হেরে যাচ্ছে, এটাই চরম সত্যি। খুবই গুরুত্বপূর্ণ 3টি বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং এ বিষয়ে অল্প কয়েকটি কথা বলবো। নাম্বার 1 হচ্ছে এনসিপি নির্বাচন কমিশনের কাছে বিএনপির ব্যাপারে একটা অদ্ভুত আবদার পেশ করেছে, দাবি করেছে, সেই বিষয়ে আসবো। নাম্বার 2 হচ্ছে ডিসি মাসুদ আলম, তিনি ছাত্র শিবিরকে নিয়ে তার ঊর্ধ্বতন এক কর্তৃপক্ষকে ফোন দিয়ে বলছেন যে এরা সবাই শিবির স্যার। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং বিষয়টি ভাইরাল হয়েছে। মাসুদ আলমের এই কথোপকথনের নেপথ্যে পিছনের যে গোপন রহস্যটা সেটা উন্মোচিত হয়েছে, এটি আমি এই গোপন কথাটি আপনাদেরকে বলবো। আর সর্বশেষ যমুনা টিভির টকশোতে গিয়ে শিশির মনির এবং বিএনপির যে বর্তমান প্রধান বুদ্ধিজীবী কিভাবে ধরা খেয়ে তিনি জীবনে আর টকশোতে যাবেন না, এই ধরনের একটা নাকে খত দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এই 3টি বিষয়ে সংক্ষেপে ছোট ছোট করে বলবো। প্রথমেই তাহলে আমরা চলুন একটু এনসিপির এই বিষয়টা একটু শোনা যাক। এনসিপি গতকাল তারা নিবন্ধন পেয়েছে ইসিতে। নিবন্ধন পাওয়ার পরে আজকে ইসির সাথে তাদের যে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে, এখানে তাদের প্রথম সংলাপ ছিল এবং তারা প্রথমে আজকে সেখানে উপস্থিত হলো। উপস্থিত হবার পরে তারা নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন বিষয়ে সেখানে তারা আলাপ আলোচনা করেন, মতামত প্রদান করেন। পত্রপত্রিকায় যেটি বের হয়েছে বা টেলিভিশনের সংবাদে যেটি আমরা দেখেছি যে এনসিপি তারেক রহমানের ছবি ব্যবহার করতে আপত্তি জানিয়েছে বিএনপির নেতা নেত্রীদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। ইসির কাছে প্রশ্ন করেছেন যে আপনারা কি আচরণ বিধিতে, যেহেতু এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে যে তারা এটি করতে পারবে না, তাহলে বিএনপির কোন নেতা যদি তারেক রহমানের ছবি তাদের ব্যানারে ব্যবহার করেন, ইসির কি সেই সক্ষমতা রয়েছে যে তারা এটিকে বন্ধ করবে বা তদন্ত কমিশন তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে? এরকম সক্ষমতা কি ইসির রয়েছে? প্রশ্নটা কিন্তু চমৎকার প্রশ্ন, একেবারে মারাত্মক প্রশ্ন, খুবই যৌক্তিক। নির্বাচনী আচরণ বিধিতে কি আছে সেটি আমরা আসলে একটু জানি। নির্বাচনী আচরণ বিধিতে সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক নেতারা যে দলের হয়ে নির্বাচন করবেন শুধুমাত্র সেই দলের প্রধান যিনি তার ছবি ব্যবহার করতে পারবেন তাদের ব্যানার বা ফেস্টুনে। এই মুহূর্তে বিএনপির প্রধানকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তো এখনো কাগজে কলমে বেগম খালেদা জিয়া। তো বিএনপির যারা নমিনেশন প্রার্থী, যারা নমিনেশন পেয়েছেন, তারা কি ব্যানারে শুধু খালেদা জিয়ার ছবি ব্যবহার করবেন নাকি তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করবেন? তারা করেন, নিয়মিতভাবে তারা এটি করে আসছেন, এ পর্যন্ত আমরা দেখে এসেছি এবং এবারও তার ব্যত্যয় ঘটবে না। এখানেই প্রশ্ন, যেহেতু আচরণ বিধিতে বলা হয়েছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে দলীয় প্রধান তো বেগম খালেদা জিয়া, তাহলে তারেক রহমান এবং শহীদ জিয়ার ছবি তারা ব্যবহার করবে কেন? এটা করলে তো নিঃসন্দেহে আচরণ বিধি লঙ্ঘন হবে। এই বিষয়টি কিন্তু এনসিপি নির্বাচন কমিশনকে জানতে চেয়েছে যে আপনারা এটি বন্ধ করার সক্ষমতা আপনাদের আছে কিনা, বা তারা বলেছে যে ম্যাডামের ছবি তারা ব্যবহার করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেহেতু আচরণ বিধিতে নাই সেহেতু তারেক রহমানের ছবি এবং জিয়াউর রহমানের ছবি আমরা ব্যবহার করলে আমাদের আপত্তি আছে। তাহলে এখানে ইসির দুটি কাজ, হয় এই আচরণ বিধি সংশোধন করতে হবে, না হলে ওইটা কঠোরভাবে দমন করতে হবে, বন্ধ করতে হবে। এখন সবশেষে যাই বলি না কেন, ইসিকে তারা জানিয়েছে আচরণ বিধিতে এটি আছে, এটি তো ঠিক,
এখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে যে ইসি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। আর যদি এনসিপি ওই দাবি জানিয়েই থাকে তাহলে তো দাবিটা একটু অদ্ভুতই বটে, কারণ এটা কখনো হবার নয়, এটা হবে না। যে দলের নেতা তারা যাদেরকে নেতা বলে মানে এটি একান্তই তাদের দলীয় ব্যাপার। আইনগত বিষয় থাকলে সেটা অবশ্যই আলাদা বিষয়, সেটা ইসি দেখবে। কিন্তু দলীয় বিষয় যেহেতু দলীয় নেতার ছবি ব্যবহার করবে, এক্ষেত্রে আমি আপনি তো বলার কিছু না, আমি আপনি বলার কে। কিন্তু এই ফজলুর রহমান সাহেব আপনাকে বলতেছি, আপনি পপুলার হয়ে গেছেন, আপনি এমপিত্ব পেয়ে গেছেন, হয়তোবা বিএনপি ক্ষমতায় আসলে মন্ত্রিত্ব পাবেন, কিন্তু আপনার যে কথা বলার ধরন সেটা কিন্তু বন্ধ করতে হবে, নইলে সাধারণ জনগণ আপনাকে কখনো ক্ষমা করবে না। এবং সাধারণ জনগণ একসময় আপনার বাড়ির সামনে বসছিল না, একসময় আপনার গ্রাম ঘাও করে ফেলাবে। কারণ কি জানেন, আপনি যে কখনো কখনো এমন কিছু কথা বলেন যে কথা মানুষের রক্তে যে বিন্দে। আপনি জানেন না ফজলুর রহমান সাহেব, এই রাজাকার শব্দ ব্যবহার করে শেখ হাসিনার কি অবস্থা হয়েছে, এগুলো তো ইতিহাস, সবাই জানে। আজকে রাজাকার শব্দটা যদি সেই দিন সেই কি রূপা কি ফজলা রূপার কথার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা না বলতো, তাহলে হয়তো বা আজকে বাংলাদেশে এই প্রেক্ষাপট নাও হইতে পারতো। সেই শব্দটাকে নিয়ে আপনি এখনো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর অশোভন ব্যক্তি করে, অশোভন উক্তি করে মানুষের এমন করে অপমান করছেন যে রাজাকার এবং মোল্লা মুসল্লি এবং দাড়ি টুপি যারা পরে তারা সব বাজে মানুষ, তারা সব উচ্ছিষ্ট মানুষ, তারা সব এই সমাজে থাকার অনুপযুক্ত মানুষ। কেন ভাই, কেন? আমাকে একটু বুঝাইবেন আপনি কেন এগুলো শুরু করছেন? আপনি এখন এমপি হবেন, আপনি কি ভাবছেন এগুলো বললে আওয়ামী লীগের ভোট যা আছে সব আপনার ঘরে ঢুকে যাবে? না, ওখানে আওয়ামী লীগের কিন্তু আরো প্রার্থী আছে। আপনি জানেন আপনার এলাকার যে উপজেলার চেয়ারম্যান আসলে সুইডেনে থাকতো, কি এক নাম কাজী কাদের নাকি নাম, উনি গেছে ইলেকশন করতে আপনার সাথে, পাস করবে না ফিল করে যায় না। আপনি তো ধানের শীষে করবেন, উনি হয়তো অন্য একটা স্বতন্ত্রতে করবে। আপনার জন্য ভালো কম্পিটিটর উনি, কারণ উনিও আওয়ামী লীগ করে, আপনি তো আওয়ামী লীগ করেন না, আপনি তো করেন বিএনপি। এখন বিএনপিকে আমি বলতেছি, বিএনপি উচ্চ হলে বলতেছি ফজলুর রহমান সাহেবের মুখে লাগাম দেন। শেখ হাসিনার এই মামলার পর, এই রায়ের পর উনি যে কথাটা বলছেন এটা কিন্তু সমাজের মানুষ ভালোভাবে নেয় নাই। উনি কি বলছেন? উনি বলছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে ক্যাঙ্গারু কোর্ট বলতে যেটা বোঝাইছেন উনি, এটা নাকি এখন ক্যাঙ্গারু কোর্ট, এটা নাকি তখন একটা রিয়েল কোর্ট ছিল যখন হাসিনা করছিল, এখন এটা ক্যাঙ্গারু কোর্ট। এই ক্যাঙ্গারু কোর্ট তারা অ্যাবলিশ করে দিবে। তার মানে ক্যাঙ্গারু কোর্টই যদি না থাকে, কোর্টের রায়ও থাকবে না, তার মানে হাসিনার এই রায় তারা উঠায় নিয়ে যাবে। যার ইঙ্গিত অবশ্য কিছুদিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেবও দিয়ে আসছেন, বলে নাই ঠাকুরগাঁওয়ে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগের যত মামলা মোকদ্দমা আছে সব তুলে নেব। এই সমস্ত কথা যে আপনারা বলতেছেন, আমি বিএনপির উচ্চ মহলে অনুরোধ করে বলতেছি, বিশেষ করে তারেক রহমান সাহেবকে এদের মুখে লাগাম দিতে বলেন। এরা যদি মুখে লাগাম না দেয় তাহলে বিএনপির যে আশা সরকার গঠন করবেন সেই ঘুরে বালি হবে। কারণ ফজলুর রহমান সাহেব যেভাবে যে কথাগুলো বলেন, আগেও বলছেন, তাই কোন কারণে আপনারা ক্ষমতায় আবার আনছেন বা ক্ষমতায় নিয়ে যেতে চান, এমপিত্ব দেওয়ার জন্য তাকে নমিনেশন দিচ্ছেন, আমরা জানি না। হয়তো আপনাদের ভিতরে কোনো ক্যালকুলেশন আছেন। অনেকেই যদিও বলে তারেক রহমান সাহেবের বয়ান নাকি ফজলুর রহমান সাহেবকে দেওয়া হয়, এটা আমার বিশ্বাস হয় না। কারণ তারেক রহমান এত নোংরাভাবে কথা বলতে পারে না, আমি যতদূর তাকে দেখছি। সে এত খারাপ হইতে পারে না যে সে বলবে যে আওয়ামী লীগের এই বিচার যেভাবেই হোক আমরা ক্ষমতায় আসলে আমরা এটা মানি না, এটা তারেক রহমানের ভার্সন না। যদি অনেকেই বলতেছেন তারেক রহমানের ভার্সন না, বলেন মিয়া, তারেক রহমানের তো কোনো রিয়াকশন দেখলাম না। এই যে এত বড় ঘটনাটা ঘটলো, উনি তো ন্যাচারালি ফেসবুকে স্ট্যাটাস দেন রেগুলার। ওই হাসিনার ব্যাপারে তো কোনো স্ট্যাটাস উনি দেন নাই, উনি আপনার যে কোনো ব্যাপারে স্ট্যাটাস দেন। আপনারা দেখছেন সে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সাথে দেখা করছেন, সেটা নিয়ে স্ট্যাটাস দিতেছেন প্রতি মুহূর্তেই। যে কোনো ঘটনায় যখন ঘটতেছেন দেশে উনি স্ট্যাটাস দিচ্ছেন। ইভেন কি বাংলাদেশ যে জিতলো কালকে খেলায় সেটা নিয়ে উনি স্ট্যাটাস দিচ্ছেন। কিন্তু ভাই কই আপনার তারেক রহমান তো শেখ হাসিনার এই রায়ের পরে কোনো স্ট্যাটাস দিল না। অনেকেই বলে, হ্যাঁ, কথাটা একদম খারাপ বলে না। আমার মনে হয় এখানে তারেক রহমানের একটা হিসাব অন্যরকম আছে, যে তারা এই মুহূর্তে শেখ হাসিনার দল বা আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে খেপাইতে চায় না। সে হয়তো চিন্তা করে যে আমি যদি এখন হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে আওয়ামী লীগের ভোটগুলো পাবো না। এখন আওয়ামী লীগের ভোট উনি পাবেন কি পাবেন না সেটা তো পরে আলোচনা। কিন্তু আওয়ামী লীগের ছাড়াও বাংলাদেশে বিএনপির অনেক ভোট আছে যারা বিএনপি করে আওয়ামী লীগকে পছন্দ করে না, তাদের ভোটগুলো কি হবে? তারেক রহমান সাহেব, এই ফজলুর রহমান সাহেব এইভাবে যদি কথা বলতেই থাকে তাদের ভোটগুলো হতে চলে যাবো। তাই আপনাকে অনুরোধ করতেছি একটু বিবেচনা করেন। আইদার ফজলুর রহমান সাহেবের মুখে তালা মারেন অথবা তার নমিনেশন ক্যান্সেল করেন, নাহলে বিএনপির কপালে যে দুঃখ আসতেছে তার জন্য কিন্তু আপনাদেরকে কাঁদতে হবে, আমরা কেউ কাঁদবো না। লাস্টে যাওয়ার সময় তারেক রহমান সাহেবের একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাই, একটা পরামর্শ দিয়ে যাই। এই পরামর্শটা হয়তো আপনার কাজে লাগবে। আপনি হয়তো জানেন কিনা জানি না যে শীত আসলে কিছু মানুষের এমন হয়
এটা শীতের জন্য হয়। এই শীতটাকে আপনারা পার করেন, কারণ ফজলুর রহমান সাহেব এখন শীত পড়ছে তো এখন অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলবে। এই শীতটাকে পার করেন, কথাটা মনে রেখেন, ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শীত থাকবে। তারেক রহমানকে কেন বলে? তারেক রহমানকে নিয়ে বিএনপি বাড়াবাড়ি করতে করতে তাকে কোথায় নামিয়েছে এটা আপনাদেরকে দেখাবো, কতটা নিচে নামিয়েছে। খবর, ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলার আবেদন খারিজ। তার মানে তারেক রহমানকে নিয়ে কটূক্তি, বিএনপির আইনজীবীরা যেটাকে কটূক্তি বলে, ওই কটূক্তির অভিযোগ নিয়ে আদালতে গেলে মামলা নেয় না আদালত। বুঝতে পারছেন তারেক রহমান গুরুত্ব আছে? এই কাজটা আপনারা করেছেন কেন? মামলা না করলেই তো হতো। মামলা না করলে মামলা নেওয়া না নেওয়ার প্রশ্ন আছে। তো এখন তারেক রহমান এবং বিএনপির প্রেস্টিজের বিষয়, হুইজ তারেক রহমান? তারেক রহমান কে? তার বিরুদ্ধে কটূক্তি করলেও বা কি, না করলেও বা কি, এতে আবার মামলা হবে কেন? তো এই বিষয়টা কি দাঁড়িয়েছে? তারেক রহমানকে কটূক্তি করলে আদালত মামলা নেয় না। এখন এটা একটা প্রেসিডেন্স, যারা আইনের ছাত্র আপনারা জানেন, নজির বলতে একটা কথা আছে, নজির। এটা একটা নজির। কি নজির হয়ে থাকলো যে তারেক রহমানকে কটূক্তি করলে ওটা মামলাযোগ্য বিষয় না। যখন গতকাল একটা বিজনেস স্ট্যান্ডার্ড এসেছে, এরপরে সব পত্রিকা এসেছে, আমরা প্রতিবাদ করেছি। তারেক রহমান নিজ উদ্যোগে বলতেন যে কিসের মামলা টামলা, কোনো মামলা নাই, আমার বিরুদ্ধে আপনারা সমালোচনা করেন, কে মামলা করেছে, আবেদন প্রত্যাহার করেন। তখন কিন্তু তারেক রহমান ইমেজটা থাকতো, কিন্তু তাও করেননি। মামলার আবেদন যেমন উকিল দাঁড়িয়ে বলতে পারতো যে না না ভাই, এটা আমরা সরিয়ে নিলাম, এটা ম্যাজিস্ট্রেটের কোনো অর্ডারই দরকার নেই, মামলা ইনভেস্টিগেশনে পাঠাবে, এফআইআর হিসেবে নিবে, কোনো কিছু দরকার নাই, এই যে কোনো কটূক্তি কিছু না। রাজনীতিতে মানুষ সমালোচনা করবে, যে যত জনপ্রিয় তার সমালোচনা তত বেশি হবে, হতে পারে, ব্যাপার না, যা ইচ্ছা তা বলো। এটা করতে ভালো হতো না? সে মামলা করবেই, শাহিন আহমেদ না কোন একজন লোক তাকে জেল খাটাবে, এরকম একটা খাস পেরেছেন? কিছু হয়েছে? এবং তারেক রহমান গুরুত্ব আছে? তারেক রহমান কে? তার অবদান কি বাংলাদেশে? কি করেছেন? সাবেক কোন প্রধানমন্ত্রী, না এমপি, না প্রাইম মিনিস্টার, না কি? বাংলাদেশে তার স্পেশাল অবদানটা কি? কিছু করতে পেরেছে যে এই ভালো কাজ করেছে, এইটা করেছে, বা এই ক্ষেত্রে অমুক স্বৈরাচার পতনে অবদান রেখেছে? কিছুই তো দেখাতে পারবেন না, দেশেও আসতে পারছে না, তাহলে কি? এমনকি আগামী নির্বাচনে আপনার নির্বাচনী পোস্টারে কোনায় তারেক রহমানের ছবি টানাবেন, এটাও পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহিন মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। কেমন লাগে এখন? তারেক রহমানের গুরুত্ব নাই, তাহলে এটিকে প্রমাণিত হলো। 20 নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এই আবেদনটি খারিজ করে দেন। যদিও এই ধরনের আবেদন গ্রহণ করা, ইনভেস্টিগেশনে পাঠানো বা এফআইআর হিসেবে নেওয়া এবং খারিজ করা, এগুলোতে এখন পর্যন্ত সংস্কারের পর নতুন বাংলাদেশ আসেনি যে আদালত একদম স্বাধীন। এগুলোতে সরকারের দৃষ্টিভঙ্গি আলোকেই সিদ্ধান্ত হয়। সেক্ষেত্রে সরকারি দৃষ্টিভঙ্গি হয়তো যে না, মামলাটা আমরা নেওয়া যাবে না। নইলে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কি অপব্যবহার, এটা আমরা আগে দেখেছি। সরকার চাইলে, যেমন এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আর সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যদি এরকম বলতো, তারপর যদি কেউ মামলার আবেদন করতো, এটা কোর্টে যাওয়া, এটা থানায় মামলা করলেই সাথে সাথে নিয়ে যেত। কোর্টে মামলা এবং থানায় মামলার মধ্যে পার্থক্য আছে, আপনারা জানেন যে থানায় মামলা করলে থানা ইনস্ট্যান্ট সেটা আমলে নিতে পারে এবং সাথে সাথে সরাসরি তারা গ্রেপ্তার করতে পারে আসামিকে। এবং ডিজিটাল সিকিউরিটি আইন যখন ছিল, সাইবার সিকিউরিটি আইনের আগে, তখন একজন পুলিশ নিজেও বাদী হয়ে মামলা করতে পারতো এবং এটা করতে পারতো, কিন্তু সেটা পরবর্তীতে কিন্তু আর টিকে নেই। তাহলে তারেক রহমানকে বিএনপির লোকজন নিজে নামাচ্ছে। এই যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, দেশে আসতে না পেরে যেই ট্রলের সম্মুখীন হচ্ছেন, মান সম্মান যাচ্ছে, এটাও বিএনপি দোষ। বিএনপির একটা অংশ তাকে দেশে আসতে দিচ্ছে না, পরামর্শ দিচ্ছে আইসেন না, এই সেই নিরাপত্তা, নানান জুজুর ভয় দেখাচ্ছে। এর পেছনেও বিএনপি দায়ী। গত বুধবার আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর। এই সওদাগরকে কিন্তু বিএনপি বহিষ্কার করেনি, অথবা তারেক রহমান কিছুই বলেনি, তার পদ পদবি সব আছে। বিএনপির সিনিয়র আইনজীবীরাও নিষেধ করেনি যে না না এটা কিছু না, এটা অগণতান্ত্রিক, কিছু বলেনি। সময় তারা আসলেই হয়তো চেয়েছিল যে তারেক রহমানের বিরুদ্ধে চারদিকে যেরকম বলে একজনকে জেল খাটিয়ে সবাইকে শিক্ষা দিই, কিন্তু না, পারলেন না, আপনার ধরা খেয়েছে। এখন এই নজির অনুযায়ী পরবর্তীতে মামলা করলে মামলা নিবে না, নিলেও সাথে সাথে জামিন হয়ে যাবে, কারণ দেখাবে যেটা তো আগে মামলাই নেয়নি, আপনি মামলা নিয়েছেন কিসের ভিত্তিতে। এই আইন যদি বহাল থাকে, অ্যাটলিস্ট এই সরকার আমলে এই মামলা নিবে না। এখন আপনার কি বলুন যে ক্ষমতা আসলে মামলা নেবেন, টিকতে পারবেন না। দ্বিতীয় কথা, আপনার ক্ষমতা আসতেই পারবেন না। আর এই যে মামলা নেয় না, গুরুত্বহীন হয়ে পড়লো, এটা ক্ষমতা আসার পথে আরেকটা বাধা। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য রাখেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলাটির অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশ কভার না করায় আদালত তা খারিজ করে দিয়েছে। এখন ওইটা আমরা এগুলো বুঝি যে নিম্ন আদালতের মামলা গ্রহণ করা না করা, এগুলো কি অর্ডার দিবে, এগুলো কিভাবে কি হয়, এটা চাইলে গ্রহণ করা যেত, কিন্তু তারেক রহমানের গুরুত্ব নাই, এই জন্য গ্রহণ করবে না। নামে আবেদনের অভিযোগে বলা হয়েছিল চলতি বছর গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্যের গুরুত্ব বেশি, এই কথা বলেছে কেন? এই জন্য মামলা করা দরকার। এতে গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে। এটা কমিউনিস্টরা কি বলতো, ভোটের আগে ভাত দাও, ভোটের আগে আলু পেঁয়াজ দাও, এই চেতনায় বিশ্বাসী। ভাগ্য ভালো তো তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়নি, উল্টা মামলা করতে গেছে।
আসামি শাহিন মাহমুদ 15 নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেতে। আপনি চিনতে পারেন এটাকে বলে নাকি কটূক্তি, গাধা কত প্রকার ও কি কি এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই গর্ধব দেখিয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে, আসামি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে এর উপরে পাওয়ারে এর গৌরব, সম্মান, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করা হীন প্রস্ফুটিত হয়েছে। তারেক রহমান রাজনৈতিক সামাজিক গৌরবকে কলুষিত করে আসামি উদ্দেশ্যমূলক অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এর মানে কিছু বলা যাবে না, তারেক রহমান গড নাকি, সমালোচনা করা যাবে না। এরা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে। মির্জা ফখরুল বলে যে বিএনপি লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। বিএনপি কোনো গণতান্ত্রিক দল না। প্রমাণ, তারেক রহমান আলু পেঁয়াজের গুরুত্ব দেয় বেশি গণভোটের চাইতে। আবার এটা নিয়ে বললে মামলা করতে যায়। অপরাধমূলক আসামির দাবি করা 88 কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি। না, এখানে 88 কোটি টাকার বিনিময়ে একটা 22 কোটি হলে 4টা। এখানে ভুল কথাই বলেছে, সঠিক কথাই বলেছে। আর এই ধরনের ভুল করলে মামলা করতে হবে, এটা আপনি কোথায় পেয়েছেন? ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা সহ সারা বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, এবং ওই টাইমে 2 থেকে 3 দিনে কেউ বলে 70 জন, আবার আনঅফিসিয়ালি শোনা যায় 200-র উপরে মানুষ শহীদ হয়েছে। শুধু রায় ঘোষণা শুনছে, ওইটা রিয়াকশন আর যেভাবে ঝাঁপায়া পড়ছে, মানে রায় মানে না, আর পুলিশ সেটা বাধা দিছে বুলেটের মাধ্যমে, ওইভাবেই তারা শহীদ হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মৃত্যুর রায়তে এমন কোন ঘটনা কেন ঘটলো না? এবং যারা পালায় আছে তারাও তো এমন কিছু বললো না যে ভাই সবাই জান দিয়া ফেলাও, ঝাঁপায়া পড়ো, শহীদ হয়ে যাও, আমাদের হাসিনাকে ওরা ফাঁসি দিছে। কই এরকম কোন গরম বক্তব্য শুনছেন? শোনেন নাই। এবং দেশের ভিতরে যারা ওই যে মিছিল করে, সূত্রাপুরে বলে জয়, আর ফকিরা বলে আইসা বলে বাংলা, জয় বাংলা, তারাও কিন্তু কেউ জীবন দিতে আসলো না। ওই ব্যাপারটাই সবাই তুলনা করতেছে, কিন্তু আমি এর সাথে একমত না। আল্লামা সাঈদী হুজুরের সাথে শেখ হাসিনার তুলনা হইতেই পারে না। আরে আল্লামা সাঈদীকে তো ওনারা ভালোবাসে, বুকের ভিতর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে। ওনারা মরতে রাজি কেন? কারণ ওনাদের ভালোবাসার মানুষ, চোখের মনি আল্লামা সাঈদী হুজুর, তাই না? আর উনাকে যারা ভালোবাসে, অর্থাৎ শেখ হাসিনাকে যারা ভালোবাসে, তারা তো ভাই নুন খাইছে, এই জন্য গুণ গায়। হ্যাঁ, ওই যে টাকা পয়সা পাইছে, চাকরি বাকরি পাইছে, শেয়ারের ব্যবসা পাইছে, অনেক কিছু পাইছে, বিদেশে বাড়ি বানাইবার ডলার পাইছে, বাংলাদেশের রাজত্ব করার জন্য পুলিশ, র্যাব, আর্মির সহযোগিতা পাইছে, অর্থাৎ নুন খাইছে, এই জন্য গুণ গাইতে হয়। চক্ষু লজ্জা, ওইটা হলো চক্ষু লজ্জার ব্যাপার। আর আল্লামা সাঈদী হুজুরকে হইলো ভিতরের অন্তরস্থল থেকে ভালোবাসার ব্যাপার। ওনার জন্য জীবন দিবে, কিন্তু শেখ হাসিনার জন্য আয়সা জীবন দিবে না ভাই, জীবন দিবে না। ওই ককটেল দিয়ে একটা ছুঁড়া মারবে। যাই হোক, এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। বেঠিক হওয়ার রাস্তা নাই তো, চারিদিকে শুধু চোখ আর চোখ। এই চোখগুলা কাদের? পাহারাদার, পাহারাদার, এমন ভাবে চারিদিকে পাহারা ভাই। হ্যাঁ, পুরো বাংলাদেশকে তো এখন পাহারা দিচ্ছে। কেউ যদি একটা ভুল করে ছোট্ট কথা বইলা ফেলায় না, সেটারও রেহাই পায় না। ওই যে ডিসি মাসুদ সাহেব ধানমন্ডিতে একটা কথা বলছে না, কথা বইলা এখন পুরাই ধরা। ওরা শিবির ফোর্স পাঠান, এই যে শিবির ট্যাগটা দিছিল, এটা নিয়ে কিভাবে প্রতিবাদ হইতাছে। ওনার দেখলাম একটু আগে ইন্টারভিউ, উনি বলতেছে না আমি ওইভাবে বলতে চাই নাই, আমি আসলে বলছি ওনারা তো আমাদেরই, মানে ছাত্র শিবির তো আমাদেরই। এটা আরেকটা বিপজ্জনক কথা, এটা বললেও কিন্তু উনি সমালোচনা করবে এখন, কারণ উনি বলতেছে ছাত্র শিবির তো আমাদেরই, ওনাদের বিরুদ্ধে আমি তো কোনো কথা বলি নাই। ওই যে ওইটুক নাকি ওই যে শিবির নিয়ে যে কথা বলছে, ওইটুক টাইটা নিয়ে কেউ ভাইরাল করছে। এইভাবে উনি জবাবদিহি করতেছিল, শুধু শিবির বইলা জবাবদিহি করতে হয়। তার মানে কিভাবে চারিদিকে পাহারা দিচ্ছে বাংলাদেশকে। হ্যাঁ ভাই, আগামী নির্বাচনও দেখবেন ভাই, প্রত্যেকটা কেন্দ্রে শুধু পাহারা আর পাহারা, চারিদিকে সিসি ক্যামেরা। এই যে ডিজিটাল যুগ যাকে বলে, এই ডিজিটাল যুগটা আপনারা দেখতে পাবেন। এই নির্বাচনটা টোটালটাই ভাই আপনি ঘরে বসে দেখতে পারবেন, যে যেখানে আছে সেখান থেকেই দেখতে পাবেন। কারণ এমন একটা কেন্দ্র বানাচ্ছে, অর্থাৎ নির্বাচনের যে সেন্ট্রাল অফিসটা, যেখানে সেন্ট্রাল অফিস থাকবে, ওইখানে এমন একটা স্ক্রিন থাকবে, সারা বাংলাদেশ কি আপনি দেখতে পাবেন, এবং সারা বাংলাদেশের যেখানে যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এরকম ব্যবস্থাই করা হচ্ছে। ভোট জালিয়াতি করার দিন শেষ, একদম দি এন্ড। কেউ ভোট জালিয়াতি করার চিন্তা যদি করেন যে আমি জালিয়াতি কইরা পাস কইরা আসুম, আমার এলাকার ডিসি, পুলিশ কমিশনার এবং সবাইকে হাত কইরা টাকা পয়সা দিয়া আমি ভোট চুরি কইরা পাস কইরা ফালামু, এরকম চিন্তা ভাবনা যদি থাকে, মাথা থেকে বাইর কইরা ফালায়া দেন, পারবেন না ভাই, পারবেন না। এই নির্বাচনটা ভাই অন্যরকম একটা নির্বাচন হইতে যাচ্ছে। এই নির্বাচন মানে খালি বুঝেন না ক্ষমতা হস্তান্তর, এই নির্বাচন মানে সেটা না, কিন্তু এক দল গেল আরেক দল আসলো। আয় হায়, কি কথা মনে পড়লো আমার, এক দল খায়া গেছে, আরেক দল খাইতে বসে আছে, নাকি খাইতে আসতেছে, এরকম একটা কথাই তো বলছিল, তাই না? মিজানুর রহমান আজহারী স্যার এরকম একটা কথাই বলছিল যে এক দল খায়া গেছে, আরেক দল খাইতে বসে আছে। সেই থেকে যে ভাই শুরু হইলো, হায় হায়, উনি কিন্তু বইলা আবার চলে গেছে মালয়েশিয়ায়, কিন্তু ওই আলাপ কিন্তু এখনো চলতেছে।
গতকালকে বোধহয় উনি আবার বাংলাদেশে আসছে। এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুন ভাই, হ্যাঁ গোপন কথা, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আর কিছু কিছু কানা ঘুষা শুনছি একদম ভিতর থেকে, হ্যাঁ একদম ভিতর থেকে। যাই হোক, এই অন্দরমহলে কালকে সিটিং দিছিল আজহারি হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে, দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস, ওইখানে আর কেউ ছিল না, দরজা বন্ধ। এই গোপন আলাপ কিসের আলামত? একটু বুঝার চেষ্টা করি আমরা, তাই না? হ্যাঁ, বুঝার চেষ্টা মানে কি ভাই, সোজাসুজি বইলা ফেলাই উনি নির্বাচন করবে, আজহারি হুজুর নির্বাচন করবে, হ্যাঁ এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, উনি নির্বাচন করলে আমি যা খুশি হবো আমি আপনাদেরকে বুঝাইতে পারুম না। যাই হোক, উনি কোত্থেকে নির্বাচন করবে? এই গ্যান্ডেরিয়া থেকে, গ্যান্ডেরিয়ায় উনি থাকতেন, কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে, এইটা আমি জানি না। মুরাদনগরে তো ওইখানে হেভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপির, উনি কায়কোবাদ মিলন, হ্যাঁ ভাই ভালো মানুষ, উনি আছেন। কিন্তু আজহারি হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে, আমার মনে হয় কায়কোবাদ সাহেব নির্বাচন করবে না, হ্যাঁ করবে না ভাই। যাই হোক, এটা আমার নিজের ব্যক্তিগত কথা, আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে, যে আজহারি হুজুর নির্বাচন করলে কেমন হবে। আমি তো মনে করি ভাই এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। আর উনি যদি নির্বাচন করে পাশ করে আসে, যদি মানে কি উনি তো পাশ করবেই, পাশ করলে উনি হবেন ধর্মমন্ত্রী, নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় উনাকে দেওয়া হবে। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে। আর একটা কি বাস্তবায়ন হবে জানেন? যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে বলেন তো? আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন, রাইখা দেন ভাস কইরা, সত্য হতে পারে, তাই না? কার নাম বলবো আমি বলেন তো? আপনারা বুঝে গেছেন, পিনাকি ভট্টাচার্য। গতকালকে ভিডিওতে ওনারা স্যার বলছি না, কেন স্যার বলছি? অ্যাডভান্স বললাম, কারণ কি জানেন? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হইতে যাচ্ছেন আগামীতে, যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি। মাথায় রাখেন, হ্যাঁ ভাই মাথায় রাখেন। আরেকজনের কথা নিয়ে আসবো এখন। কেন এনাদের কথা আনতেছি জানেন? এই জুলাই গণ অভ্যুত্থান 36 দিনে তো হয়েছে, এটা আমরা দেখছি। আমরা তো ভাই ওই যে কোকিলের মতো কাকের বাসায় এসে ডিম পারতেছি, বিশেষ করে আমরা কখন সচেতন হইলাম? যখন শেখ হাসিনা চলে গেল, তখনই তো আমরা স্বাধীনতা পাইলাম এবং মুখ খুললাম। কিন্তু এর আগে কারা মুখ খুলছিল সেটা কি ভুলে গেলে হবে? ভুলতে কি পারি আমরা ইলিয়াস হোসেনের কথা? ভুলা কি উচিত? ভুলা কি উচিত আমাদের কনক সালোয়ার স্যারের কথা? নিশ্চয়ই না। উনাদের অবদান আছে ভাই। গত 15-16 বছর ওনারা কিন্তু যুদ্ধ করে গেছে, আমাদের ভিতরে চেতনা জাগায় গেছে, সত্য মিথ্যাটা আমাদেরকে বুঝাইছে, আমাদের ভিতরে ঢুকাই দিছে ভাই। কি ঢুকাই দিছে? যে অন্যায় প্রতিবাদ করো, বারবার এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকাই দিত, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না, কারণ আমরা ভীতু ছিলাম। আমরা বলতে কিন্তু আমি আমাকেই বুঝাচ্ছি, আমি তো করি নাই, এরকম অনেকেই পারে নাই, কিন্তু ভিতরে ক্ষোভ ছিল ভাই। আর এই ক্ষোভগুলো আমরা নিজেরা প্রকাশ না করতে পারলো, ওনারা যখন প্রকাশ করতো শান্তি পাইতাম, কমেন্ট করতাম, লাইক দিতাম এবং ওনাদেরকে পছন্দ করতাম। কিন্তু 5ই আগস্টের পরে হঠাৎ করে দেখলাম কিছু মানুষ আইসা ওনাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করলো, বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে, বিভিন্ন রকম কন্টেন্ট বানায়া ওনাদেরকে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করলো। কারণ ওনারা ওই যে মুখের উপরে তিতা কথা বইলা ফেলায়, যেটা হজম করতে পারে না, যার জন্য একদল মানুষ ওনাদের পিছনে লাগা গেল। কিন্তু লাগা গেলে কি হবে? কিচ্ছু হবে না ভাই। দেখেন, আমরা কিন্তু 5ই আগস্টের পরে সবাই আশা করছি ওনারা বাংলাদেশে চলে আসবে, কিন্তু আসে নাই। পিনাকি ভট্টাচার্য দেখেন, উনি আমাদের আকাশের উপর দিয়ে চীনে গেছে, চীনে যায় মিটিং করছে। ওই চীনের মিটিং যাওয়ার পরই আমার ভিতরে ভাই একটা প্রশ্ন জাগলো, কি ব্যাপার উনি চীনে কেন গেলেন? কারণ কি? কারণ তো খুঁজে বাইর করতেই হবে। কারণ একটাই ভাই, এই যে 16 বছরের চেষ্টা তো আর বৃথা যাইতে পারে না। এইভাবে কি ওনারা বিদেশ থেকে সারা জীবন খালি প্রতিবাদী করে যাবে? দেশের জন্য কিছু করতে হবে না, মাঠে আসতে হবে না, মাঠে নামতে হবে না? হ্যাঁ নামতে হবে। ইলিয়াস হোসেন সাহেবও চলে আসবে, এটা আমার বিশ্বাস। এবং উনি যদি আসে, ওনাকে কোন পদটা দেওয়া হবে জানেন? তথ্য মন্ত্রণালয় ওনাকে দেওয়া হবে, কারণ ওইটার জন্য উনি একদম 100% ফিট, ওই জায়গায় দেওয়া উচিত। দেখেন, আমি 3টা জায়গায় 3 জনকে সেট করলাম। আজহারি হুজুরকে ধর্ম মন্ত্রণালয়, পিনাকি ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় আমাদের ইলিয়াস হোসেন। এই যে 3 জনের কথা বললাম, এটা শুধু আমার কল্পনা না ভাই, শুধু কল্পনা না, এরকম আলোচনা ভিতরে ভিতরে চলতেছে। দেখেন, এই যে জামাতে ইসলাম সারা বাংলাদেশে 300 আসনে ওনাদের কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিছে। তার মানে ওই 300 মানুষই কি নির্বাচন করতে যাচ্ছেন? না, অবশ্যই না। ওই 300 দিছিল ওনাদের আদর্শকে প্রচার করার জন্য। ওনারাই যে নির্বাচন করবে এটা ভাইবেন না। ওইখান থেকে অনেক কিছু চেঞ্জ হবে, অনেককে আলাদা সাইড লাইনে বসায়া নতুন নতুন মুখ নিয়ে আসবে। আর এই নতুন নতুন মুখের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, ওইখান থেকেও আসবে ভাই নতুন মুখ। কারণ ওই নতুনদের হাতেই তো দেশটাকে তুইলা দিতে হবে, তাই না? যে আমরা সংসদে গিয়ে ঠিক করবো, আমরা সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ। সংবিধানে যেমন গণভোট নেই, একইভাবে সংবিধানে বলা নাই 2026-এর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন করবেন। তার মানে কি টোটাল কান্ট্রি এখন ইউনুস সংবিধানে মোতাবেক মূল সংবিধানের বাইরে থেকে চলছে, এবং এটি সংবিধান। তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন, এটা আমার কোন সংবিধান পারমিট করে? কাজে বিষয়টা পরিষ্কার যে ইউনুস সংবিধানে দেশ চলছে, অথবা উনি যে সিদ্ধান্ত নেন সেরকমই চলছে। এখন ধরেন অনেকে তো বলছেন যে, আপনি যেহেতু সংবিধান নিয়ে বলছেন, এই জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো যে ধরেন আপনি তো 24 নির্বাচনকে বাতিল করেন নাই,
মানে আপনি তো 24-এ নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই, সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা 29-এ। মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেজ করছে জানি যে আপনি কিসের কথা বলছেন। তো এখন এই যে আপনি মানে টোটাল প্রক্রিয়াটা কি হলো, যে জুলাই সনদ আপনি যেগুলো বলছেন যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এখন ইউনূস সংবিধান, মানে আমরা আসলে আছি কোথায়? মানে আমাদের মানে আমরা তো আসলে এইভাবে তো আর শেষ হতে দিতে পারি না, আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে, গ্রহণযোগ্য সমাধানে। জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এখন মানে কি কোন জায়গায় আমরা আছি? এখন আপনি যেটা বলছেন এটা কিন্তু এই সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে সমাধান করা যায়। কেউ কেউ বলেন খুব সহজ সরল সমীকরণ করে দেন, কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকাণ্ড আমরা রেটিফাই করে দিব। আরে ভাই, আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে? আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে, তারপরে না আপনি রেটিফাই করবেন। তাহলে তো বাংলাদেশ সংবিধান লাগবে না, অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢুকে বলবেন এই